সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়িয়ে রাজ্যটাকে কলুষিত করা, দাঙ্গা পরিস্থিতি তৈরি করার বিরাট কর্মকাণ্ডে লিপ্ত হও। সেই ভদ্রলোকের সমাজকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের ভাতগুমটা ভাঙিয়ে দিতে নির্ভীক উত্তরকে আসতে হলো। নির্ভীক উত্তরের আজকের পর্বের শুরুতে আমি খুব স্পেসিফিকলি হিন্দু এবং মুসলিম উভয় কমিউনিটিকেই একটি বার্তা দিয়ে শুরু করতে চাই। যে সকল অপরাধী, অভিযুক্ত, দোষী, যাদের বিরুদ্ধে নির্ভীক উত্তর আজকে তথ্য দেবে, তাদের কারোর হয়ে যদি কোনো কমিউনিটির কেউ ব্যাটিং করতে নামেন, মনে রাখবেন আমি কোনো কমিউনিটিকে দোষারোপ করতে চাইনি বা দোষারোপ করিনি। নির্ভীক উত্তর করেনি, কোনোদিনই করেনি, আজকে বলে না, কোনোদিনই করেনি। যদি কোনো অভিযুক্ত, অপরাধী, অপরাধ মনস্কতা কোনো কিছুকে ডিফেন্ড করতে যান, তবে মনে রাখবেন আপনি সেই অপরাধীর হয়ে ব্যাটিং করছেন এবং আপনি আপনার কমিউনিটিকে কলুষিত করতে নেমেছেন, নির্ভীক উত্তর নয়। নির্ভীক উত্তরের পর্দায় আজকে এই লাইভটা করার অন্যতম প্রধান কারণ মুর্শিদাবাদ নিয়ে কন্টিনিউয়াসলি ফেক নিউজ, দায়িত্ব নিয়ে বলছি, ফেক নিউজ। মুর্শিদাবাদকে কেন্দ্র করে কন্টিনিউয়াস ফেক নিউজ কোথায় হচ্ছে? শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, হচ্ছে এবিপি আনন্দর মতো বিরাট বড় মিডিয়ায়, হচ্ছে TV9 বাংলার মতো বিরাট বড় মিডিয়ায়, হচ্ছে রিপাবলিক বাংলার মতো সার্কাস পার্টিতে। নির্ভীক উত্তর তো চুপ থাকবে না। নির্ভীক উত্তর আজকে আপনাকে স্পেসিফিকলি জানিয়ে দেবে মুর্শিদাবাদে এই 3-4 দিন ধরে যা যা ঘটলো, সেই প্ল্যানিং কবে হয়েছে, সেই প্ল্যানিং কিভাবে এক্সিকিউট হয়েছে, সেই প্ল্যানিং এর সূত্রপাত কোথা থেকে হয়েছে, সেই প্ল্যানিং এর আড়ালে কারা রয়েছে। নির্ভীক উত্তর এই স্পেসিফিক তথ্যগুলো দিতে আজকের এই লাইভটি করছে। সর্বপ্রথম বলে রাখা প্রয়োজন, আপনারা একটা ট্রেন্ড খেয়াল করুন। 31শে মার্চ পবিত্র ঈদ, 6ই এপ্রিল পবিত্র রামনবমী। 31শে মার্চ এবং 6ই এপ্রিল এই দুটি দিনেই পশ্চিমবঙ্গের বুকে কোনো কমিউনাল হানাহানি, কোন রকমের কমিউনাল সংঘাত আপনি যদি একটাও দেখাতে পারেন, কাইন্ডলি আর্কাইভ থেকে ট্রাস্টেড মিডিয়া সোর্স তুলে দেখান। প্রথম যে লাইনটা দিয়ে শুরু করতে হবে সেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন প্রথম চ্যালেঞ্জের মুখে পড়ে ইদানিংকালে, যখন দোলযাত্রা, হোলি উৎসবকে কেন্দ্র করে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী ধর্মীয় হানাহানি পাকানোর চেষ্টা করছিল। আপনারা সকলে জানেন, বীরভূমকে কেন্দ্র করে প্রথম ফেক নিউজের ঝড় ওঠে এবং তার পরবর্তীতে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে রাজ্যের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর পোস্ট। কোনো থানায় রিপোর্ট নেই, কোনো টেলিভিশন মিডিয়ায় খবর নেই, শুধুমাত্র সিএন এবং রিপাবলিকের মতো কিছু সার্কাস পার্টি এবং সোশ্যাল মিডিয়ায় কিছু ফেক প্রোফাইলের দ্বারা একটা ন্যারেটিভ তৈরি করা হয়। দোলযাত্রা পালনে বাধা সৃষ্টি করছে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের প্রশাসন। তার কারণ সেদিন ছিল, আপনাদের মনে থাকবে, সেদিন নামাজ ছিল, জুম্মার নামাজ। এই দিনটাকে কেন্দ্র করে প্রথম যখন সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে, তারপরে বিভিন্ন ফেক নিউজ সোশ্যাল মিডিয়া থেকে সরাতে সক্ষম হয় রাজ্য প্রশাসন, বিভিন্ন ব্যক্তিকে ডিটেইন করা হয়, আটক করা হয় এবং সোশ্যাল মিডিয়া জুড়ে যে একটা আবহ তৈরির চেষ্টা হয়েছিল, দাঙ্গার আবহ, দাঙ্গার বীজ বপনের চেষ্টা হয়েছিল, সেটাকে পশ্চিমবঙ্গের প্রশাসন শক্ত হাতে দমন করে। এরপরে আসে ঈদ। প্রত্যেকটি জেলাতে, আপনার পাড়াতে, আপনার এলাকাতে, আপনার গ্রামে, আপনার মৌজায়, আপনার পারিপার্শ্বিক এলাকায় একটু খবর নিয়ে দেখুন। গেরুয়া রঙের জয় শ্রীরাম লেখা পতাকা 6ই এপ্রিল রামনবমীর আগের রাতে বা আগের 2-3 দিন রাতে বা 2-3 দিন ধরে লাগানো হয়েছিল, নাকি 29শে মার্চ 2025 এবং 30শে মার্চ 2025 এই দুটো দিনকে মূলত বেছে নেওয়া হয়েছিল গেরুয়া রঙের পতাকা, যেখানে জয় শ্রীরাম
লেখা বিশ্ব হিন্দু পরিষদের লোগো দেওয়া, বজরং দলের লোগো দেওয়া পতাকা। গেরুয়া রং হলেই সেটা হিন্দুত্বের পতাকা, এরকম মূর্খতা যাদের মনের মধ্যে আছে, নির্ভীক উত্তরটা তাদের জন্য নয়, এই বাংলাটাও তাদের জন্য নয়, এই দেশটাও তাদের জন্য নয়। একটা পতাকার রং গেরুয়া হয়ে গেলে সেটা হিন্দুত্বের প্রতীক হয় না, সেটা আপনাকে প্রথম লাইনে বুঝতে হবে। এই গেরুয়া বাহিনী পাঠান সিনেমায় দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনি দেখেও বলে দিয়েছিল যে গেরুয়াকে অপমান করা হয়েছে। এই গেরুয়া বাহিনী দিলওয়ালে ছবিতে শাহরুখ খানের লিপে গেরুয়া গান শুনেও বলে দিয়েছিল অরিজিৎ সিং তো আসলে বার্তা দিচ্ছে গেরুয়া বাহিনীকে যে আমি তোমাদের সঙ্গে আছি। এ গেরুয়া সে গেরুয়া নয়, গেরুয়া কারোর বাবার কেনা রং নয়। এই গেরুয়া বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল, স্পেসিফিক্যালি বলছি, এই লোগোগুলো দেওয়া যে পতাকা, যেটাকে হিন্দুত্বের পতাকা হিসেবে বারবার মার্কেটে মার্কেটিং করার চেষ্টা হয়, সেই পতাকাগুলোকে 29 এবং 30 মার্চ 2025 ছড়িয়ে দেওয়া হয়, প্রত্যেকটা পাড়ায় মৌজায় এলাকায় লাগানো শুরু হয়। কেন? তার কারণ এরা কনফিউজ ছিল ঈদটা 30 হবে না 31 তারিখে হবে। আমি বলছি না যে ঈদের সময় গেরুয়া পতাকা লাগানোটা কোনো অপরাধ, আমি বলছি না ঈদের সময় গেরুয়া পতাকা লাগানোর ওপর কোনো নিষেধাজ্ঞা থাকবে, কিন্তু আমি বলছি এই পতাকাগুলো কারা লাগাতে যাচ্ছে? আমার ধর্মের ঠাকুর মশাই, আমার ধর্মের কোনো এমন কোনো সেবাশ্রম, এমন কোনো সংঘ যারা মানুষের পাশে থাকেন না। এই গেরুয়া পতাকাগুলো লাগাতে যাচ্ছিল বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং ভারতীয় জনতা পার্টি। নামে বজরং থাকলে বজরং বলির দল হয় না ওটা। প্রথম টার্গেট দোলযাত্রা মিস, টার্গেট 2 ঈদ। কি হলো? একটাও প্রতিহিংসার ঘটনা পশ্চিমবঙ্গের বুকে একটাও না। তারপরে রামনবমীকে কেন্দ্র করে প্রত্যেক বছর, প্রতিটা বছর হিংসা হানাহানি। কেন? লোকনাথ উৎসব হয় না, গণেশ চতুর্থী হয় না, দুর্গাপুজো হয় না, কালী পুজো হয় না, আজকে নীল ষষ্ঠী হচ্ছে না। কিন্তু দেখবেন যত রাগ, আরে গতকালকে তো হনুমান জয়ন্তী গেছে, কোন হিংসাটা হয়েছে? কিন্তু যত রাগ দেখবেন, যত ক্রোধ, যত আক্রোশ, যত হানাহানি, সবকিছু রামনবমীর দিনের জন্য তোলা থাকে। কেন? কেন? এবার কিন্তু পারেনি। এনকে ডিজিটাল নামক একটি চ্যানেলে আমাকে নেওয়া হয়েছিল সাক্ষাৎকার রামনবমীর আগের দিন। আমি কিন্তু সেখানে স্পষ্ট বলেছিলাম সাংবাদিক প্রবীর বিশ্বাসকে যে প্রবীরদা দেখবেন এই বছর রামনবমীতে ভারতীয় জনতা পার্টির যে প্ল্যানিং আছে সুপার ফ্লপ হবে। আপনারা মিলিয়ে নিন, সুপার ফ্লপ হয়েছে। নির্ভীক উত্তর যেটা বলে সেটা বেশ রেখে বলে, হাওয়ায় কথা বলি না। তাহলে পরপর 3 বার আবার বলছি, দোলযাত্রায় জুম্মার নামাজ, 31 তারিখ ঈদ, পবিত্র ঈদ, 6 এপ্রিল রামনবমী। 3টে দিনেই পশ্চিমবঙ্গের বুকে হানাহানি, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, ধর্মের নামে হানাহানি করতে পারল না ভারতীয় জনতা পার্টি নামক এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং তাদের অধীনস্থ ঠাকুর দেবতার ছবি দিয়ে রাজনৈতিক মার্কেটিং করা বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ। আমি হিন্দু হয়ে বলছি, আমি এদেরকে আমার লোক মনে করি না। আমি হিন্দু হয়ে বলছি, আমি বিশ্বাস করি না ভারতীয় জনতা পার্টির খাতায় নাম লেখানো, বিশ্ব হিন্দু পরিষদের নাম লেখানো, বজরং দলে নাম লেখানো মানেই আমার হিন্দুত্ব। আর না হলে আমি হিন্দু নই, আমি এটা মনে করি না। এই ন্যারেটিভ কার? এটা ছিল ভূমিকা। কেন? তার কারণ আপনাদেরকে বোঝানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ভারতীয় জনতা পার্টির কোট আনকোট মেল ইগো হার্ট করে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কিভাবে ভারতীয় জনতা পার্টির ইগো ব্যথিত করল। এবার দেখুন, আসছে ওয়াকফ বিল, খুব গুরুত্বপূর্ণ। আবারও বলছি, এই আলোচনার পরে কোনো ধর্মের, কোনো ব্যক্তি, কোনো কমিউনিটি কেউ যদি মনে করেন আমি তাদের কোনো আস্থায়, আপনার কমিউনিটিতে, আপনার সেন্টিমেন্টে
কোনোভাবে আঘাত করেছি, আপনি মনে রাখবেন আপনি নিজে অপরাধী বা অভিযুক্তদের মধ্যে সামিল বলে আপনার গায়ে লেগেছে। আমি কোনো কমিউনিটিকে আঘাত করিনি। ফার্স্ট পয়েন্ট, ওয়াকফ বিল কবে পাস হবে ঠিক করবে কে? পার্লামেন্টে মেজরিটি কার? প্রশ্ন শুধু আমি করব, উত্তরগুলো যারা দেখছেন নির্ভীক উত্তরের এই লাইভটা বা পরে যারা রেকর্ডেড লাইভ দেখবেন তারা উত্তরগুলো নিজেরা বলতে থাকুন। ওয়াকফ বিল পার্লামেন্টে পাস হবে কবে? সিদ্ধান্ত কার? ভোটাভুটি হবে কবে? সিদ্ধান্ত কার? পার্লামেন্টে ভোটাভুটি হলে মোটামুটি কি রায় বেরোতে পারে এটা কে জানে? কার জানার কথা? তার কারণ কার সংখ্যাগরিষ্ঠতা পার্লামেন্টে? ক্লিয়ার? ওকে, তাহলে 3রা এপ্রিল ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট 2025 পাস হল, বহুমত নিয়েই পাস হল। আপনি জানেন মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটলো, এবার ডাইরেক্টলি অ্যাড্রেস করছি মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটলো। আচ্ছা একটা কথা বলুন তো, মুর্শিদাবাদের ঘটনাটা মুর্শিদাবাদেই কেন ঘটলো? সুতি শামশেরগঞ্জেই কেন ঘটলো? না মানে মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, সুতি এই অঞ্চলগুলোয়, মুর্শিদাবাদের এই অঞ্চলগুলোয়, এখানে বাদ দিয়ে কি সারা বাংলায় কোথাও মুসলিম নেই, ইসলাম ধর্মাবলম্বীরা নেই? নাকি এই সুতি শামশেরগঞ্জ বাদ দিয়ে আর কোথাও হিন্দু ধর্মাবলম্বীরা নেই? কোনটা? নাকি ওয়াকফ বিলের প্রভাব শুধুমাত্র শামশেরগঞ্জ বা সুতির ওপরে পড়ছে? নাকি ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নেমে সহিংস হয়ে উঠলেন শুধুমাত্র ওইখানকারই ইসলাম ধর্মাবলম্বীরা? পরতে পরতে আপনাকে বুঝতে হবে, ওই এক লাইনে বুঝে চলে যাব দুপুরবেলায় মাংসকে ঢেকুর তুলে ঘুমিয়ে পড়বো, অত মজা নেই দাদা। উই আর এট আ স্টেট অফ ওয়ার, আপনাকে বুঝতে হবে। টেবিলের এপাশে বসে যদি রাত জেগে জেগে আমরা তথ্য বার করতে পারি, টেবিলের ওপাশে বসে আপনি শুধু বুড়ি চুলকাবেন, এটা কিন্তু হবে না। আপনাকে তথ্যে আসতে হবে। গাঁজাকুড়ি গল্প সারাদিন, মিনি পাকিস্তান, মিনি বাংলাদেশ, চামড়া গুটিয়ে চড় মেরে চাপড় মেরে গাল ছিঁড়ে চামড়া গুটিয়ে দেবো। আমার বাংলাটাকে মিনি বাংলাদেশ আর মিনি পাকিস্তান বললে, শুভেন্দু অধিকারীর মিনি আন্ডার প্যান্ট। আপনি বলুন, সুতি শামশেরগঞ্জ বাদ দিয়ে মুসলিম নেই কোথাও? সুতি শামশেরগঞ্জ বাদ দিয়ে হিন্দু নেই কোথাও? তাহলে কেন ওখানে? এবার আপনাকে বলি প্রত্যক্ষদর্শীর বয়ান, গ্রাউন্ড জিরো রিপোর্ট। আমি রাজ্য প্রশাসনকে এই গোটা রিপোর্টটা লিখিত আকারে পাঠিয়েছি এবং আমার বিশ্বাস এ নিয়ে তদন্ত হবে এবং তারাও তাদের মতো করে ইন্টেলিজেন্স গ্যাদার করেছেন, সেটাই তাদের কাজ, এটা আমার কাজ নয়। আমি সাংবাদিক হিসেবে যতটা পারি আমি করেছি। 27শে মার্চ, ডিটেলস দিই আপনাকে। ট্রেন নাম্বার 13161 তেভাগা এক্সপ্রেস ছাড়ে হচ্ছে কলকাতা স্টেশন থেকে চিতপুর, ডেস্টিনেশন হচ্ছে বালুরঘাট। কলকাতা স্টেশন থেকে ছাড়ে 12:55 সময়, বালুরঘাট ঢোকে 9:35-এ। ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 437 কিলোমিটার। সময় লাগে আনুমানিক 8 ঘন্টা 40 মিনিট। যখন এই ট্রেনটি 13161 তেভাগা এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে বালুরঘাট 27শে মার্চ 2025 অর্থাৎ ঈদের 4 দিন আগে, এই ট্রেনটি যখন বর্ধমান জংশনে গিয়ে দাঁড়ায়, যাত্রীরা দেখেন ট্রেনে তিল ধারণের জায়গা নেই। যাত্রী বলতে নির্ভীক উত্তরের কাছে টেস্টিমনি তাদের আছে যারা প্রত্যেক বছর রেগুলারলি ওই সময়টায় ওই একই রুটে ট্রাভেল করেন বাই ট্রেন। আমরা হঠাৎ করে ট্রেনে উঠে পড়েছে একটা লোক, উঠে দেখেছে ওমা কি ভিড়, আমার মাথা ঘুরছে, ওরকম লোকের টেস্টিমনি আমরা নিইনি। আমরা যখন কারোর টেস্টিমনি নিই, সেই টেস্টিমনিটার পিছনে কতটা
যৌক্তিকতা আছে সেটাও আমাদেরকে খতিয়ে দেখতে হয়। তার কারণ যদি আগামী দিনে আইনের সামনে গিয়ে দাঁড়াতে হয়, আমরা সেই টেস্টিমনি দেওয়া লোকটাকে টেনে নিয়ে যাই না, আমি গিয়ে নিজে দাঁড়াই। কারণ যিনি টেস্টিমনি দিচ্ছেন তিনি বাংলার ভালোর জন্য দিচ্ছেন। তাকে থানা পুলিশ কোর্টে টানা হিচড়া করাটা আমার কর্তব্য নয়, আমার কর্তব্য তাকে প্রোটেক্ট করে নিজে গিয়ে দাঁড়ানোটা। তাই তাদেরকে আমাদের খতিয়ে দেখতে। যখন বর্ধমান স্টেশনে এই 13161 তেভাগা এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছেড়েছে, বালুরঘাট যাচ্ছে, যখন দাঁড়ায় তখন দেখা যায় অস্বাভাবিক আকারে ট্রেনটার ভেতর ভিড়। এর আগে কখনো ঈদের সময় এতটা ভিড় ওই ট্রেনে দেখা যায়নি। এবং আমি আপনাকে বলছি ট্রেনটি সোম থেকে শনি 6 দিন যায়। এই 6 দিনের মধ্যে 6 দিনের টেস্টিমনি আমি আপনাকে বলছি, কোট করছি শুধু 27শে মার্চের টেস্টিমনি। এই ভিড়টা কোথা থেকে এলো? এই ভিড় কাদের? জেনারেলি এই যে বালুরঘাট লাইনে ট্রেনটা যাচ্ছে, এখানে যান হচ্ছে তারা যারা অন্যান্য রাজ্যে বিল্ডিং লাইনে শ্রমিকের কাজ করে। কোন কোন রাজ্যে? উড়িষ্যা, কেরালা, মহারাষ্ট্র, মূলত কিছুটা বিহার, কিন্তু উড়িষ্যা, কেরালা, মহারাষ্ট্রই মেনলি, দক্ষিণ ভারত এবং উত্তর ভারত, এবং আমাদের এদিকে একমাত্র উড়িষ্যা। এনারা প্রত্যেক বছর ঈদের সময়, এই পরিযায়ী শ্রমিকরা প্রত্যেক বছর ঈদের সময় বাড়ি ফেরেন। বাড়ি অর্থাৎ ধরে নিন মুর্শিদাবাদ। গত বছর পর্যন্ত ভিড়টা যা ছিল, এইবার ভিড়টা আমি আপনাকে তিনটে যুক্তি দেব, খণ্ডন করতে পারলে করবেন, চটি চাটা বলা বাদ দিয়ে। এটা প্রথম, এটা এক্সিবিট 1। গত বছরের থেকে এবারের ভিড়টা অনেক বেশি ছিল, এবং আকস্মিকভাবে এবারের ভিড়টা ছিল হচ্ছে 16-17দের ভিড়, ম্যাক্সিমাম 19-20, এই 16 থেকে 20, এই যে একটা 5 বছরের উইন্ডো, ভিড়টা ছিল এদের। এই ভিড়টা জেনারেলি খালি হয় ফারাক্কায় অন্যান্য বছর। এবার কি হলো? আকস্মিকভাবে দেখা গেল এই ভিড়টা খালি হলো পাকুড় স্টেশনে। পাকুড় কোথায়? বালুরঘাট লাইনে পড়লো পাকুড় স্টেশন, পাকুড় শহর আমার রাজ্য পুলিশের অধীনস্থ নয়। ট্রিগার হলো কিছু এটা শুনে আপনার? আবার বলছি, প্রত্যেকবার এই ভিড়টা কি খালি হয় মূলত ফরাক্কায়। এবার এই ভিড়টা কি খালি হলো 80% পাকুড় স্টেশনে। আমার রাজ্য পুলিশের অধীনস্থ নয়, আবারও বলছি। পাকুড় স্টেশন থেকে গ্রাউন্ড জিরো অর্থাৎ ধুলিয়ান, মুর্শিদাবাদ কতক্ষণ লাগে? প্রথম কথা বলি, যেখানে ঘটনা ঈশা খান চৌধুরীর জায়গায়, ইউসুফ পাঠান নয়, বলদামির একটা সীমা রাখুন, বলদামির একটা সীমা রাখুন। ওটা ঈশা খান চৌধুরীর ওখানকার সাংসদ, ইউসুফ পাঠান নয়। এবার আসি পাকুড়ে খালি হলো। পাকুড় থেকে ধুলিয়ান পৌঁছতে যে সময়টা লাগে বাই রোড, বাই বাস, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আধ ঘন্টা। একটা ভিড় 16, 17, 19, 20 ভিড় বাড়ি ফিরছে পাকুড় স্টেশনে। আকস্মিকভাবে অন্য বছরের ট্রেনকে কাটিয়ে এবার পাকুড়ে খালি হলো
পাকুড় আমার রাজ্য পুলিশের অধীনস্থ নয়। এবার আসি ডাইরেক্টলি মুর্শিদাবাদে যখন গন্ডগোলটা চলছে, মুর্শিদাবাদের এই হানাহানি কোট অ্যান্ড কোট চলার সময় আমি ওখানকার হিন্দুদের টেস্টিমনি বলছি আপনাকে। আপনাকে রিপাবলিক বাংলা আর সিএন এগুলো দেখাবে না। তারা তাদের ভাড়াটে লোকজনকে দিয়ে বলাবে আমাদের হিজাব পরতে বাধ্য করা হচ্ছে। বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিটা এত ঠুনকো নয়। চার চর খেলে সব লাইনে চলে আসবে। হিন্দুদের টেস্টিমনি বলছি। এবার জানেন, এবার যে গন্ডগোলটা হলো এই ধুলিয়ান কেন্দ্র করে শামশেরগঞ্জ, সুতি, এখানে পাক অকুপায়েড কাশ্মীর সেখানকার একটা মডেল এখানে ব্যবহৃত হয়েছে। কি জানেন? সেটা হচ্ছে পাথর ছোড়া মডেল, স্টোন পেল্টিং মডেল, পাক অকুপায়েড কাশ্মীরের মডেল। এটাকে পাক অকুপায়েড কাশ্মীর কেন বলছি? অন্য জায়গায় কেউ পাথর ছোড়ে না, কাউকে ছুটতেই পারে, না ছোড়াই উচিত। পাক অকুপায়েড কাশ্মীরে আমরা বারবার দেখেছি 16, 17, 19, 20দেরকে ব্যবহার করা হয় স্টোন পেল্টিং এর জন্য, পাথর ছোড়ার জন্য। আমি শামশেরগঞ্জের হিন্দুদের বয়ান আপনাকে বলছি। তারা বলছেন যারা পাথর ছুড়ছিল, যতজনকে অন্তত দেখতে পেয়েছি, সেই 200-250 ছেলে, কিশোর, তাদের দুটো আইডেন্টিটি। এক, তাদের আমরা চিনি না। নোট করবেন, যে কোনো আইনি, যে কোনো অলিন্দে গিয়ে দাঁড়িয়ে, যে কোনো প্রশাসনিক আধিকারিকের সামনে দাঁড়িয়ে এ বয়ান আমি কোট করতে রাজি আছি। তারা বলছেন এই পাথরবাজদেরকে আমরা চিনি না। আর দ্বিতীয়ত তারা বলছেন এই পাথরবাজদের সকলের বয়স 16, 17, 19, 20 এই রেঞ্জে। হ্যাঁ, 21-22 হতে পারে বা 14-15 হতে পারে, বাট দ্য রেঞ্জ যেটা খালি চোখে মনে হচ্ছে, মানুষ চোখে যেটা বোঝা যাচ্ছে, 16 থেকে 20 রেঞ্জের মধ্যে এদের বয়স। ব্যাক করে চলে যান, পাকুড় স্টেশনে ট্রেন খালি হয়েছিল। পাকুড় স্টেশন আমাদের রাজ্য পুলিশের অধীনস্থ নয়। পাকুড় স্টেশনে খালি হলো 16 থেকে 20। শামশেরগঞ্জে পাথরবাজি হলো, পাথরবাজিতে অপরিচিত মুখদেরকে দেখা গেল, বয়সের রেঞ্জ 16 থেকে 20। আপনি বলবেন ধরে নেওয়া যায় পাথরবাজি হয়েছে 9, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, ট্রেন তো খালি হয়েছিল 27 তারিখ। একটা অপারেশন যখন সংগঠিত হয়, এটা তো এমন না যে কালকে আপনার মামাতো বোনের বিয়ে বলে আজকে মামা বাড়ি যাবেন। আমি বলছি ইন্টেল রয়েছে নির্ভীক উত্তরের কাছে, স্পেসিফিক গ্রাউন্ড জিরো রিপোর্ট রয়েছে নির্ভীক উত্তরের কাছে। পাকুড়ে রীতিমতো ক্যাম্প করেছিল 250 থেকে 300, শুধু পাকুড় আমি বলছি। আমার রাজ্যের ভেতরে, আমার রাজ্যের বর্ডারের ভেতরেও কোথাও এরকম ক্যাম্প কোথাও হয়ে থাকতে পারে। সেটা বের করবে কে? সেটা বের করবে রাজ্য প্রশাসন। আমি স্পেসিফিক পাকুড়টা বলছি আপনাদেরকে। 250, 300, 350, 16 থেকে 20 পাকুড়ে ক্যাম্প করেছিল। এই ক্যাম্প কে চালাচ্ছিল? আমি এদের ধর্মীয় আইডেন্টিটিতে যাচ্ছি না। আমার কাছে অপরাধীর একটাই ধর্ম, সে অপরাধী, সে হিন্দু না মুসলিম, আমার কাছে ইরেলিভেন্ট। যেমন শুভেন্দু বাঙালি না অবাঙালি আমার কাছে ইরেলিভেন্ট ও জানোয়ার। যেমন ভারতীয় জনতা পার্টি হিন্দুত্বের কোনো প্রতীক নয়, তেমন কোন ইসলাম ধর্মাবলম্বী যদি ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে মিশে ইসলাম ধর্মাবলম্বীদেরকে কলুষিত করে, তথা আমার বাংলার মাটিকে কলুষিত করে, তথা আমার দেশের মাটিকে কলুষিত করে, তার আইডেন্টিটি আমার কাছে অপরাধী। সে ইসলাম ধর্মাবলম্বী আমার চোখে নয়। ক্ষমা করে দেবেন আমাকে। যারা অপারেশনের মাথায় বসেছিল তারা জানতো, দেবাশিস বাবু ঠিক বলেছেন, পাকুড় ঝাড়খণ্ডে পড়ে। যারা এই অপারেশনের মাথা ছিল তারা জানতো ওয়াকফ বিল
তেসরা এপ্রিল পাস হবে, কিন্তু 6 এপ্রিল রামনবমী আছে। এর মাঝখানে রিটালিয়েশন সেভাবে আসবে না। দেখুন, ওয়াকফ বিল তার অসাংবিধানিক অ্যাপ্রোচের বিরুদ্ধে প্রত্যেকটি নাগরিক, হিন্দু মুসলিম নির্বিশেষে, সে যদি ভারতীয় হয় তার অধিকার আছে প্রতিবাদ জানানোর। সব অধিকার দেবাশিস হালদারের একার আছে পয়সা তুলে প্রতিবাদ করার নামে ফার্স করা, তা নয়। প্রত্যেকটা হিন্দু মুসলিম সকলের সমান অধিকার আছে। যারা এই অপারেশনের মাথায় বসেছিল তারা জানতো ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদে সরব হবেন ইসলাম ধর্মাবলম্বীরা, তথা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 এর দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হতেও পারেন তারা সরব হবেন। আপনাকে বলি, ধুলিয়ান শহরে 31শে মার্চ মেলা শুরু হয়, ঈদের মেলা। ধুলিয়ান শহরের বাসিন্দারা, ইন্টারনেট রিস্টোর হয়েছে কিনা আমি জানি না, আমি সেটা এখানে বলার অধিকার আমার নেই। যদি ইন্টারনেট রিস্টোরেশন হয়ে যায়, আপনারা যদি জানতে পারেন, আপনারা যদি এই ভিডিও দেখতে পান, আমি এক লাইন ভুল বললে আমাকে এখানে শুধরে দেবেন। ধুলিয়ান শহর, শমশেরগঞ্জ, সুতি, এই এলাকার সমগ্র এলাকার হিন্দু মুসলিম নির্বিশেষে আমি বলছি, আমার ভুল হলে প্রমাণ সহ আমায় ধরিয়ে দেবেন। 31শে মার্চ ঈদের মেলা শুরু হয়। মেলা চলে 6 এপ্রিল পর্যন্ত, 7 দিনের মেলা। 5ও হতে পারে, এটা আমি স্পেসিফিক বলছি না, তবে 31 তারিখ শুরু, ঈদের দিনের মেলা শুরু হয়। দুটি ঘটনা আমি জেলা অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো, আপনারা একটু খতিয়ে দেখবেন আমি যেটা বলছি ঠিক কিনা। দুটি ঘটনা। এক, এবার ওই মেলায় ভিড় ছিল অন্যান্য বছরের থেকে অনেক বেশি। 2, এবার ওই মেলায় বিক্ষিপ্ত ইসলাম ধর্মাবলম্বী বনাম ইসলাম ধর্মাবলম্বীদের সংঘাত হয়েছে সংখ্যায় প্রচুর। কেন বললাম এই কথাটা? ইসলাম ধর্মাবলম্বীরা হঠাৎ করে ঝগড়া করা শুরু করেছেন কি? এরকম একটা সহজ অঙ্ককে কষে ফেলছেন নাকি? ধর্মের চশমা চোখে দিয়ে বলদের মতো কাজকর্ম করা বাংলাদ্রোহীরা। মোহাম্মদ আবু তাহের বলছেন, আমি ধুলিয়ানে থাকি, আপনি সঠিক বলেছেন। নির্ভীক উত্তর খাঁজা কথা বলে না। আমি বলছি, একটা তদন্ত যখন করতে হয়, যারা তদন্ত করে তারা জানেন, আর যারা ফেসবুকে বসে বলদামি করে তাদের এসব অকাতে নেই জানার। একটা তদন্ত করার সময় না, দেখবেন মহেন্দ্র সিং ধোনির মাঝে মাঝে একটা ভিডিও আসে, খেলার মাঠে দাঁড়িয়ে হাতে কিছুটা পিচ থেকে কিছুটা মাটি নিয়ে এরম করে ছাড়ে, যে মাটিটা কোন দিকে যাচ্ছে, তার মানে হাওয়াটা কোন দিকে আছে। বলুন গিয়ে ধোনিকে পাগল বলুন, হ্যাঁ ক্রিকেট খেলবে না, কি ধুলোমালি মাটি নিয়ে কি ওড়াচ্ছে। কোথা থেকে কি বুঝতে হয় সেটা যে করে সে বোঝে, সবার না বুঝলেও চলবে। ফ্যাক্টটা শুনুন। মেলায় ভিড় কেন বেশি হলো এবার ধুলিয়ান শহরে? তার কারণ ট্রেসপাসিং কোট আনকোট হয়েছে তো না। আমার ধুলিয়ান শহরের ইসলাম ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন তাদের সংখ্যা তো হঠাৎ করে 1 বছরের মধ্যে বেড়ে যেতে পারে না। মেলায় এত লোক এলো কোথা থেকে? হ্যাঁ, হিন্দুরাও ছিলেন মেলায়, একদম ছিলেন। বাংলার প্রত্যেকটা মেলায় হিন্দু মুসলিম নির্বিশেষে থাকে। কিন্তু আমি আপনাদেরকে যে কটা বয়ান বলছি, হিন্দু প্রত্যক্ষদর্শীদের বয়ান বলছি। কেন মেলায় ভিড় বাড়লো? তার কারণ লোকও তো বেড়েছে। এই লোকগুলো কোথা থেকে এলো? এই লোকগুলো রেকি করছিল। আরেকটা তথ্য শুনলে চমকে উঠবেন। NH-12 ধুলিয়ান সংলগ্ন হাইওয়ে, NH-12, যেটাকে আমরা আগে NH-34 বলতাম। NH-12তে এবার ঈদের সময় বাইক অ্যাক্সিডেন্টের সংখ্যা অদ্ভুতভাবে বেড়েছে, অদ্ভুতভাবে। কেন? হঠাৎ করে ইসলাম ধর্মাবলম্বীরা অসাবধানী হয়ে গেছেন বাইক চালাতে, নাকি হঠাৎ করে
ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে বাইক কেনা বেড়ে গেছে ধুলিয়ান শহরে, নাকি ধুলিয়ান শহরের বাসিন্দারা হিন্দু মুসলিম নির্বিশেষে হঠাৎ করে বেশি বাইক চালাচ্ছেন অসাবধানী হয়ে? কোনোটাই না। ছোট্ট উদাহরণ দিই, ধরুন আপনি কলকাতার বাইপাসে রোজ গাড়ি চালান, বাড়ি থেকে বেরিয়ে অফিস যান, অফিস থেকে বাড়ি ফেরেন, রেস্টুরেন্টে যান, ফ্যামিলি নিয়ে যান, মোটামুটি বাইপাসের ওপর দিয়ে আপনি ট্রাভেল করেন রোজ। এবার আপনি নিজে গাড়ি চালিয়ে দীঘা যাচ্ছেন, রোড রুলস বুঝতে একটু অসুবিধা হয় না? মনে রাখবেন, বাইপাসটাও আমার কলকাতার ভেতরে রাজ্য পুলিশের অধীনস্থ, দীঘা যাওয়ার রাস্তাটাও আমার রাজ্য পুলিশের অধীনস্থ, দুটোই আমার বাংলার রাস্তা, কিন্তু রোড রুলস কিছুটা আলাদা না? এই রাস্তাটায় এভাবে গাড়ি চালানো উচিত, এই রাস্তাটায় ওভাবে গাড়ি চালানো উচিত। ঠিক বলছি? যারা শহরাঞ্চলে বাস করেন তাদের থেকে অনেক বেশি এটা বুঝতে পারবেন যারা মফস্বল বা গ্রামাঞ্চলে বসবাস করেন। আরো স্পেসিফিক্যালি বলতে, কলকাতার থেকে দূরে অবস্থিত বাংলার অন্যান্য জেলার কোনো শহরে যারা বসবাস করেন তারা আরো ভালো করে বুঝতে পারবেন রোড রুলসে ডিফারেন্স আছে। তো হঠাৎ করে এবার অ্যাক্সিডেন্ট বেড়ে গেল কেন? আগের বার ওয়াকফ বিল পাস হয়নি বলে? ওয়াকফ বিল 3 তারিখ পাস হবে বলে 31 তারিখেই খুব খারাপভাবে বাইক চালাচ্ছিলেন সবাই? একটাও লজিক খাটছে? পাস হলো তার এতটা বেশি অ্যাক্সিডেন্টের সংখ্যাটা বাড়লো তার কারণ অচেনা লোক যারা এলাকাটা চেনে না তাদের হাতে যখন বাইকটা পড়লো তখন তারা বুঝতে পারলো না এই জায়গাটায় কিভাবে বাইকটা আমার চালানো উচিত। দেখুন, হাইওয়ে তো এটাও হাইওয়ে সেটাও হাইওয়ে, সে তো উত্তরপ্রদেশের হাইওয়ে, আমার দিল্লি রোডও হাইওয়ে, আমার কল্যাণী এক্সপ্রেসওয়েও হাইওয়ে। তাই বলে NH-12 আর কল্যাণী এক্সপ্রেসওয়েতে একই রকম ভাবে গাড়ি চলে নাকি? কল্যাণী এক্সপ্রেসওয়েতে গাড়ি কিভাবে চালাবো, NH-12তে গাড়ি কিভাবে চালাবো, চাকলা রুটে যেতে গেলে গাড়ি কিভাবে চালাবো, ডিফারেন্স আছে কি নেই? তাহলে হঠাৎ করে ধুলিয়ান শহর সংলগ্ন NH-12তে অ্যাক্সিডেন্ট বেড়ে গেল, অচেনা লোকের হাতে বাইক পড়লো। বাইকগুলো কোথা থেকে এলো? সেটা রেলিভেন্ট প্রশ্ন নয়। রেলিভেন্ট প্রশ্ন হচ্ছে বাইক চালকরা কোথা থেকে এলেন। আমরা বড় 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 প্রমাণ খুঁজবো, আমরা এরকম একটা প্রমাণ খুঁজবো, একটা এরকম ভিডিও, মানে আমরা এত বড় লাটসাহেব হয়ে গেছি, প্রমাণটা এরকম চামচে করে নিয়ে এসে মুখটা এরকম করে কেউ হা করিয়ে দিয়ে প্রমাণটা ঢুকিয়ে খাইয়ে দেবে, এত লাটসাহেব আমরা হয়ে গেছি। আমরা সোশ্যাল মিডিয়ায় খাপ পঞ্চায়েত বসাবো, তার ন্যারেটিভ একটাই, রাজ্য পুলিশ ব্যর্থ, অমুক অমুকে চটি চাটা, মমতা বন্দ্যোপাধ্যায় মিনি পাকিস্তান করে দিচ্ছেন, মিনি বাংলাদেশ করে দিচ্ছেন, এগুলো হচ্ছে ন্যারেটিভ। এই জানোয়ারগুলো ঠিক করে দেবে, এই জানোয়ারগুলো নাকি আমার বাংলার, আমার দেশের ভাগ্য বিধাতা, এটা আমায় মেনে নিতে হবে। আপনি বলবেন এটা রাজ্য পুলিশের ফেলিওর, আমি বলছি ফেলিওরটাই পরে যাবেন, কনস্পিরেসিটা আগে দেখুন না। ধুলিয়ান শহরের বুকে, স্পেসিফিক শামশেরগঞ্জের কথা আমি আপনাকে বলছি, শামশেরগঞ্জে হিন্দুরা আমাদের কাছে টেস্টিমনি দিয়েছেন, রুদ্ধদ্বারে আদালত বা প্রশাসনের কাছে যদি তাদেরকে কথা বলতে নিয়ে যেতে হয় আমি রাজি আছি। বহির্জগতে আমি ফেস করব যা করার। আমার বাংলাটাকে ভালোবেসে যারা স্টেটমেন্ট দিচ্ছেন, যারা এই রাজ্যটাকে, এই দেশটাকে শান্ত রাখতে চেয়েছে স্টেটমেন্টটা দিচ্ছেন, যারা সত্যি কথাগুলো বলছেন স্রোতের বিপরীতে গিয়ে, তাদেরকে আমি বহির্জগতের একটা আঁচও ফেস করতে দেবো না। আমার নাম অনিন্দ চৌধুরী। শমশেরগঞ্জের হিন্দুদের বয়ান আপনাদেরকে বলছি, তারা বলেছেন অপরিচিত ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে যারা মিশে রয়েছে, অপরিচিত যারা, তাদেরকে গ্রামের ইসলাম ধর্মাবলম্বীরাই চিহ্নিত করে করে, খুঁজে বের করে করে প্রশাসনের হাতে তুলে দিচ্ছে। এরা এলো কোথা থেকে? আপনি জিজ্ঞাসা করতে পারেন ধুলিয়ানেই কেন এলো,
তাহলে আমি জিজ্ঞাসা করি, আপনি সকালবেলা আপনার বাড়িতেই ঘুম থেকে কেন উঠলেন? আপনি চান করতে বাথরুমেই কেন গেলেন? রান্নাঘরেও যেতে পারতেন। একটা না একটা জায়গা তো ভাই বেছে নিতে হতোই। সারা বাংলায় একসঙ্গে অপারেশন চালানোর মতো অকাজ যদি ভারতীয় জনতা পার্টির থাকতো, তাহলে রাজনৈতিকভাবে এরকম অকৃতকার্য ওরা বারবার হতো না। ওদের তো নেটওয়ার্ক নেই, ওদের তো সংগঠন নেই। ওরা সবটা চ্যানেলাইজ করলো একটা শামশেরগঞ্জ, ধুলিয়ান, সত্যি এই বেল্টের ওপর সবটা চ্যানেলাইজ করলো। গ্রাউন্ড জিরোটা আপনার পাড়াও হতে পারত, আমার বাড়ির সামনেও হতে পারত, কলকাতার বুকেও হতে পারত। এবং আপনি দেখুন, রামনবমী যখন হয়েছে তখন কিন্তু গাড়ির 786 নম্বরের উপর স্টিকার কারোর লাগাতে হয়নি, পতাকা লাগিয়ে দিতে হয়নি। ঈদ যখন হয়েছে তখন কিন্তু কোনো হিন্দুর বাস থেকে কোনো গেরুয়া পতাকা কাউকে খুলে দিতে হয়নি। আমি আবারও বলছি, ওই গেরুয়া পতাকা আমার হিন্দুত্বের প্রমাণ নয়। যে পতাকা কোনো রাজনৈতিক দল ব্যবহার করে সে পতাকা আমার ধর্মের পতাকা হতে পারে না, আমি মেনে নেব না। আমি বকলমে কোনো রাজনৈতিক অপশক্তির হাত শক্ত করতে দেব না আমার ধর্মের নামে। মা কালীও আমার ধর্মের, বাবা লোকনাথও আমার ধর্মের, গণেশও আমার ধর্মের, দুর্গাও আমার ধর্মের। একটা স্পেসিফিক এজেন্ডা কেন্দ্রিক একটা পতাকাকে আমি আমার ধর্মের পতাকা, আমার ধর্মের প্রতিনিধিত্ব করার রাইট আমি দেব না। এবার আরেকটা ন্যারেটিভ আপনাদেরকে মনে করাই। 2021 সাল, 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার কারো জুরিসডিকশন অফ অপারেশন হলো, মনে পড়ে? রাজ্য পুলিশের পাশাপাশি জুরিসডিকশন অফ অপারেশন 15 কিলোমিটার যাদের ছিল বেড়ে 50 কিলোমিটার করে দেওয়া হলো, মনে পড়ে? কাদের আর আমি বলছি না। ধুলিয়ান শহরে কান পেতে দেখুন। একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলি। একদিকে যখন দুষ্কৃতকারীরা ঢুকে দাপাদাপি করছে, রাজ্য পুলিশ যখন একের পর এক গ্রেপ্তার চালাচ্ছে, সেই তারা যাদের 15 কিলোমিটার থেকে বেড়ে 50 কিলোমিটার জুরিসডিকশন হয়েছিল অপারেশনের, তারা তখন ওই এলাকায় বাথরুমে যাওয়ার জন্য চাবি খুঁজছে। খুব ভাইটাল ইনফরমেশন আপনাদের সামনে দিলাম। কি আর হবে? বড়জোর জেল, আর বড়জোর হলে ফাঁসি। সত্যিটা তো বলে দিয়ে গেলাম। কি আর হবে? বড়জোর ইউএপিএ দিতে পারে আমার নামে। রাষ্ট্রদ্রোহিতার মামলা তো বরুণ সেনগুপ্তর বিরুদ্ধেও হয়েছিল। এখন তৃণমূলে আছেন, তখন বিজেপিতে ছিলেন, এমন বড় 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 নেতা রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়ার জন্য আমার বিরুদ্ধে দিল্লি আদালতে কি ঘাড় ধাক্কাকে বাড়ি ফিরে চলে এসেছিলেন। পুরনো কাসুন্দি ঘেটে আর আমি কারোর অস্বস্তি বাড়াচ্ছি না। আমি বলছি, যে সময় বহিরাগতরা দাপাদাপি চালাচ্ছে গ্রাউন্ড জিরোতে, সেই সময় সেই তারা রাজ্য পুলিশের উপরে যাদের ছড়িটা ঘোরানোর জন্য জুরিসডিকশন অফ অপারেশনটা 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করে দিয়েছিল মোদি অমিত শাহ, তারা চাবি খুঁজছিল বাথরুমে যাবে বলে। চাবি খুঁজে পাচ্ছিল না। চাবিটা কখন খুঁজে পেয়েছে জানেন? কতটা কিডনির জোর চিন্তা করুন। চেপে রেখেছিল। গলব্লাডার কিডনিতে কত জোর, চেপে রেখেছিল। চাবিটা খুঁজে পেয়েছে কখন জানেন? যখন ডিজি পৌঁছেছে ওখানে। রাজ্য পুলিশের ডিজিকে দেখেই আবার তাদের বাথরুমে যাওয়ার প্রয়োজনীয়তা বেড়ে গেছে, চাবিটা খুঁজে পেয়ে গেছে। বুঝতে পারছেন? একটা বাথরুমে যাওয়ার চাবি পাওয়া যাচ্ছে না বলে কে দেখাবে আপনাকে? আপনি বলুন না, এই খবরটা আপনাকে কে দেখাবে? সুমন দে, এবিপি আনন্দ, টিভি 9 বাংলা, এদের কোনো প্রয়োজন আছে আপনাকে এই খবরটা দেখানোর?
মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের কাছ থেকে যা যা গেরিয়ে নেওয়ার, ইনক্লুডিং লন্ডনে যাওয়ার পারমিশন, গেরানো তো হয়ে গেছে সব। আর এরা এটাও জানে আগামী দিনেও রাজ্য সরকারের কাছ থেকে যা যা এরা গেরাতে চাইবে, কোট আনকোট, রাজ্য সরকার বলবে নিয়ে যা বাবা, নিয়ে যা, তোরা বলো ভালো ছেলে। কারোর দায়বদ্ধতা নেই এগুলো আপনাকে জানানোর, তার কারণ এই খবরগুলো বিক্রি হবে না। এই খবরগুলোর মাঝখানে অন্তর্বাসার চানাচুর আর কন্ট্রাসেপটিভের বিজ্ঞাপনটা ভালো চলবে না। ওই কন্ট্রাসেপটিভ আর অন্তর্বাসার চানাচুর আর তেল আর সাবানের বিজ্ঞাপনটা ভালো চালাতে গেলে রসে কষে বশীকরণ যন্ত্রের মতো গল্প লাগবে, যেটা আপনাদেরকে শোনানো হচ্ছে। দেখবেন আউট অফ ন্যারেটিভ কিছু বলদ চতুর্দিকে জয় শ্রীরাম লেখে। এরা কিন্তু সকালে উঠে জয় শ্রীরাম বলে না, এরা শুভ কাজ করার সময় জয় শ্রীরাম বলে না, কিন্তু যখন বলদগুলোর মুখে দই জমে যায়, এ বলদগুলো যখন কোথাও পেরে ওঠে না কথায়, তত্ত্বে যুক্তিতে, পাট করে জয় শ্রীরাম লিখে দেয়। রাম তোদের পলিটিক্যাল ম্যাসকট, তোর বাবার জমিদারি। হিন্দুত্বের প্রথম পাতাগুলো লেখা রয়েছে যে রাম সেই নারায়ণ, যে নারায়ণ সেই রাম, তুই শেখাবি রাম, তুই হিন্দুদেরকে রাম শেখাবি। একটা চাবি, বাথরুমে যাওয়ার চাবি খুঁজে পেল না বলে প্রতিরক্ষার দায়িত্বে থাকা বিরাট একটা দল তারা হতে দিল। তাদেরকে আড়াল থেকে কেউ কি গো স্লো বলেছিল? গো স্লো, ঘাঁটছে ঘেটে যেতে দাও, গো স্লো, এটা বলেছিল তাদেরকে আড়াল থেকে কেউ? কারণ রাজ্য পুলিশ কিন্তু প্রথম থেকে তৎপর। 118টা গ্রেপ্তার কে করেছে? আমার রাজ্যের পুলিশ করেছে। আপনি বলবেন ইসলাম ধর্মাবলম্বীদের কোনো দোষ নেই, আমি বলবো হিন্দু এবং ইসলাম ধর্মাবলম্বী দুই ধর্মের লোকেরই দোষ রয়েছে। কেন জানেন? এই অচেনা লোকগুলোকে আমরা আগে কেন চিহ্নিত করলাম না, করতে পারলাম না? আমার রাজ্যের মুখ্য প্রশাসকের নাম যখন মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে দেখে গোটা দেশটা লড়াই করতে শিখেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন মুখ্য প্রশাসক হিসেবে, কেন এ ভরসাটা তারা রাখতে পারছেন না যে ওয়াকফের নামে যদি কোনো অসাংবিধানিক জোর খাটানোর চেষ্টা কেউ বা কারা করে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রুখে দেবেন? এই ভরসাটা রাখতে পারছে না কেন? আমি ধুলিয়ানের ঘটনা বলছি বলে অন্য কোথাও কোনো শপিং মল লুট হওয়াটাকে আমি সমর্থন করছি, একেবারে ভাবার কোনো কারণ নেই। কিন্তু এই যে নতুন ট্রেন্ড চালু হয়েছে, এর পতাকা আমি খুলবো, ওর 786 আমি ঢাকবো, এইসব যদি চলতে থাকে তাহলে এদের পিঠের চামড়া গোটানোর দায়িত্ব নিতে হবে এদের নিজেদের ধর্মের যারা আছেন তাদেরকে। কারণ প্রশাসন কিন্তু নিজে জিরো টলারেন্স রেখে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, 100% ব্যবস্থা নেবেন। আমি আজকে স্পেসিফিক অ্যাড্রেস করলাম নির্ভীক উত্তরে সুপার এক্সক্লুসিভ ফেসবুক লাইভে শমশেরগঞ্জ সুতি ধুলিয়ান শহরের ঘটনা, স্পেসিফিক ওটাকে অ্যাড্রেস করলাম আমি। এবার কিছু তৃণমূল কংগ্রেসের জ্যাকেটধারী বাজারে আছে, সাবধান করে দিই আপনাদেরকে। এরা এমন একটা হাবভাব নিয়ে আড়ালে বসে থাকে, দেখেছো কেমন আমি সবটা কন্ট্রোল করে দিচ্ছি, এরকম কিছু জ্যাকেটধারী সোশ্যাল মিডিয়ায় মিশে রয়েছে। তারা আলগা আলগা করে ভারতীয় জনতা পার্টি এবং আসাদুদ্দিন ওয়েসির এই যৌথ প্রয়াসকে হিন্দু এবং মুসলিমদের সংঘাত হিসেবে প্রজেক্ট করার চেষ্টায়
বিজেপিকে বকলমে সাপোর্ট দিচ্ছে, বুঝে বা না বুঝে। যদি না বুঝে হয়ে থাকে এবার বুঝুন, আর যদি বুঝে করে থাকেন নামটা মনে রাখবেন, অনিন্দ চৌধুরী। আপনার সংগঠনের মাথায় কোনো নেতা যদি বসে থাকে সে কিন্তু আপনাকে সেফগার্ড করতে পারবে না। আমার কাছে সবার নামের আলাদা 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 ডায়েরি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বার্তা দিচ্ছেন সাম্প্রদায়িক সম্প্রীতিকে দৃঢ়তর করার, তখন কিছু ব্যক্তি বিশেষ আপনার কাছে এই আজকের তথ্যগুলো, যুক্তিগুলো, প্রমাণগুলো, এই তদন্ত রিপোর্টটা পৌঁছতে দেবে না। কেন জানেন? তাতে তাদের অসুবিধা হতে পারে। অসুবিধা হচ্ছে কারণ এই ইনফরমেশনগুলো নির্ভীক উত্তর তুলে ধরছে বলে। এই ইনফরমেশনটা কোনো শার্ট প্যান্ট বাবু সাহেব মার্কা চ্যানেল যদি দিত তাহলে তারা গলা জলে নেমে এটাকে নিয়ে প্রমোশন শুরু করত। তারপরে দেখতে পাবেন হঠাৎ করে একটা উড়ো পোস্ট দেখিয়ে বলা হচ্ছে এ যাবৎকালের সোশ্যাল মিডিয়ায় সেরা পোস্ট হচ্ছে এইটাই, এই ধুলিয়ানের বিষয়। আমি বলছি কারোর সার্টিফিকেট, কারোর ভ্যালিডেশন আমার দরকার নেই। নিজের ভ্যালিডেশন নিজের পশ্চাৎ দেশে রাখুন। আমার বাংলাকে অশান্ত করার অপচেষ্টা হয়েছিল ট্রেন নাম্বার 13161 তেভাগা এক্সপ্রেস কলকাতা বালুরঘাট, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি 6 দিন চলে। খবর নিয়ে নিন ঈদের আগে কি কি হয়েছে। 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার বর্ধিত জুরিসডিকশন যাদের, তারা গো স্লো নীতি নিয়েছে, বলেছে বাথরুমের চাবি খুঁজে পাচ্ছি না। আর রাজ্য পুলিশের ডিজি ওখানে পৌঁছাতেই তারা বাথরুমের চাবিটা খুঁজে পেয়ে গেল। তার কারণ বুঝেছে ওঝা এসে গেছেন, এখন ভূত তাড়াতেই হবে, নালে সমস্যা আছে। ধুলিয়ানের মানুষ, শমশেরগঞ্জ, সুতি সংলগ্ন এলাকার মানুষ, একটা কথা যদি আমি ভুল বলে থাকি আপনারা ধরিয়ে দেবেন। এই তথ্যগুলো সারা বাংলা জুড়ে কে ছড়িয়ে দেবে বলুন তো? আপনি। এখন বাজে প্রায় 4:30। আপনার দুপুরের ঘুমটা আমি নষ্ট করে দিয়েছি, তার কারণ 4টে রাত ঘুম আমারও নষ্ট হয়েছে। আজকে ভাবুন যদি রাজনৈতিক প্রতিহিংসামূলক মানসিকতার দ্বারা তৈরি এই কমিউনাল হানাহানির পরিবেশ সৃষ্টি না হয়ে থাকতো, ঠিক করে ভেবে দেখুন চাকরিহারাদেরকে কেন্দ্র করে যে নক্কারজনক রাজনীতি হচ্ছিল ব্রাত্য বসুর বৈঠকের পরে এবং তার আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোরের বৈঠকের পরে, সেই গোটা বিষয়টা নিয়ে কিন্তু চাকরিহারা যারা, প্রকৃত যোগ্য যারা, তারা কিন্তু সদর্থক উত্তর দিয়েছেন যে সরকারের উপর ভরসা আছে। তাহলে এই মুহূর্তে আর কোনো ন্যারেটিভ থাকতো না রাজ্য সরকারকে কলার ধরে রক্তচোষা বলা। ন্যারেটিভটা থাকবে না বলেই মিডিয়াকে পয়সা খাইয়ে এই ন্যারেটিভটাকে এতটা তুলে ধরা হচ্ছে। আপনাকে জেগে থাকতে হবে তো। শুধু নির্ভীক উত্তর একা জেগে থাকবে, আপনারা ঘুমাবেন নাকি সর্ষের তেল দিয়ে তো হয় না। চলুন এই প্রত্যেকটা কথাকে গোটা বাংলা জুড়ে আমরা ছড়িয়ে দিই। আমার নাম অনিন্দ চৌধুরী। যদি আমার বিরুদ্ধে কোনো কমিউনিটি, কোনো রাজনৈতিক সংগঠন, কোনো রাজনৈতিক শিবির, কোনো প্রশাসনিক দপ্তর, কোনো ধর্মীয় সংগঠন, কেউ আমার বিরুদ্ধে যদি কোনো রকমের অ্যাকশন নিতে চান, চলে যান, থানায় যান, আদালতে যান। আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দিয়েছে। কোনো রাজনৈতিক দল, কোনো প্রশাসন আমাকে অধিকার দেয়নি। আমাকে অধিকার দিয়েছে আমার দেশের সংবিধান, এবং সেই সংবিধানের অধিকার ব্যবহার করে সত্যগুলো আজকে মানুষের সামনে তুলে ধরলাম। এ বাংলায় দাঙ্গা হতে দেব না। এ বাংলাকে কলুষিত যারা করতে চাইবে, বলেছি তো, কবজি মুচড়ে হাত বিকল করে দেবো যদি আমার বাংলার দিকে কেউ হাত বাড়ায়। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ চৌধুরী। শেয়ার করবেন, বাংলার স্বার্থে শেয়ার করবেন। ধন্যবাদ।